স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনেজ জুই এবং আমি তাসনিম জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিনিয়ত উচ্চ আদালত সহ সারা দেশের অধস্তন আদালতগুলোতে বাড়ছে মামলার সংখ্যা, কিন্তু সেই তুলনায় মামলা নিষ্পত্তি কম হয় চরম ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। সুপ্রিম কোর্ট প্রশাসনের পরিসংখ্যান বলছে 2015 সালে মামলার সংখ্যা ছিল 28 লাখ, আর 2019 সালে বেড়ে তা প্রায় 36 লাখে ঠেকেছে। এর জন্য বিচার প্রার্থীর তুলনায় বিচারক এবং আদালতের জনবল কম থাকাকে দায়ী করছেন অ্যাটর্নি জেনারেল সহ আইনজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। ন্যায় বিচারের আশায় বছরের পর বছর ধরে আদালত প্রাঙ্গণে ছুটছে মানুষ, কিন্তু অনেকের ক্ষেত্রেই আদালত ন্যায় বিচার নয়, বরং ভোগান্তির কারণ। বেশিরভাগ মামলায় শুনানির দিনক্ষণ ঠিক হলেও সঠিক তদন্তের অভাব, সাক্ষী না আসা বা মামলার ভিড়ে তা পিছিয়ে যায় বছরের পর বছর। এমন বাস্তবতায় মামলার তালিকা লম্বা হতেই আছে। 2019 সালের সুপ্রিম কোর্ট প্রশাসনের দেওয়া হিসেব বলছে 30 জুন পর্যন্ত প্রায় 36 লাখ মামলা জট সৃষ্টি হয়েছে। এর মধ্যে সারা দেশে অধস্তন আদালতেই রয়েছে 30,88,000 মামলা। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা রয়েছে 5,10,000। 2020 সালে এই সংখ্যায় যুক্ত হয়েছে আরও কয়েক লাখ। অ্যাটর্নি জেনারেল বলছেন, মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়াতে হবে, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ কিছু ঘটলে যেন আদালত পর্যন্ত না আসা লাগে সেই ব্যবস্থা নিতে হবে। আইনেও কিছু পরিবর্তন আনতে হবে এবং এটাকে বিকল্প বিরোধ যেটা আমরা বলি, এডিআর যেটাকে বলি, এটাকে অনেক বেশি উৎসাহিত করতে হবে। একই ধরনের মামলা যেগুলো, সেগুলোকে আমরা আলাদা করে শ্রেণীকরণ করে এগুলো একসাথে শুনানি করার চেষ্টা করছি, যেন অনেকগুলো মামলা একটা জাজমেন্টে শেষ করা যায়। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন, বিচারক ও আদালত সংশ্লিষ্ট লোকবল সংকট দীর্ঘদিনের, তাই আদালতের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন তিনি। যেসব বিচারক জেলা জজ হিসাবে রিটায়ার করেছেন, চুক্তি ভিত্তিতে তাদের অ্যাপয়েন্ট করে আপনার এই জট অনেকখানি লাঘব করা যেতে পারে। 3 বারের বেশি সময় নেওয়া যাবে না, কিন্তু সেই আইন কিন্তু পালন করা হচ্ছে না। সেই আইন যাতে স্ট্রিক্টলি পালন হয়, সেই সুপারভিশনে থাকতে হবে হাইকোর্টের এবং আইন মন্ত্রণালয়ের। সুপ্রিম কোর্টে বর্তমানে 99 জন বিচারপতি রয়েছেন। অধস্তন আদালতের সক্রিয় বিচারক আছেন 1900 জন। হাইকোর্টের বিচারপতিগণ গড়ে প্রায় 19 জন বিচারকের কার্যক্রম তদারক ও নিয়ন্ত্রণ করতে পারেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনা ভীতি কাটিয়ে স্বস্তির পৃথিবীতে ফেরার উচ্ছ্বাস নিয়ে সারা দেশে আনুষ্ঠানিকভাবে একযোগে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। রাজধানী ঢাকা সহ দেশের 64 জেলায় প্রথম দিনেই টিকা নিলেন 31,160 জন। এদের মধ্যে 21 জনের শরীরে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও তা বিশেষভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের 3 মাসের মধ্যে নিতে হবে দ্বিতীয় ডোজ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 ফেব্রুয়ারি সারা দেশে করোনা সংক্রমণের গ্রাফ শুধুই তলানিতেই যায়নি, একই সাথে করোনা প্রতিরোধে এই দিন দেশব্যাপী শুরু হলো গণটিকা কার্যক্রম। রবিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষ থেকে অনলাইনে উদ্বোধন করা হয় সারা দেশে করোনার গণটিকা কার্যক্রম। স্বাস্থ্যমন্ত্রী টিকা গ্রহণ করেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। এরপর টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। টিকা নেয়ার নির্ধারিত 30 মিনিট পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবন রক্ষাকারী এই ভ্যাকসিন দিয়েই করোনাকে জয় করা হবে। টিকা গ্রহণ করুন, এবং টিকা মানে ভ্যাকসিন মিনস ভিক্টরি। এই করোনা ভাইরাসের এগেইনস্টে এটাই সবচেয়ে বড় হাতিয়ার, যার মাধ্যমে আমরা এই ভিক্টরি অর্জন করতে চাই। শুধুমাত্র নিজের সুরক্ষা নয়, বরং দেশের সুরক্ষার কথা বিবেচনা করে সকলকে টিকা নেয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত মহাপরিচালক। এই টিকা আমাকে যেমন সুরক্ষিত করবে, এই দেশকে করোনার বিরুদ্ধে সুরক্ষিত করবে। এক একজনের টিকা নেওয়া কিন্তু শুধুমাত্র নিজেকে সুরক্ষিত করা না, এই দেশকে করোনা মুক্ত করার জন্য একটা বিরাট পদক্ষেপ। এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। দেশের প্রতিটি মানুষের জন্য টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। আমার রিকশাওয়ালা ভাই, পথের বাড়ির কাজকর্মের সাধারণ মানুষ যেন টিকা পাওয়াটা সুবিধা পায়। আমরা কেবল অবস্থাবানরা এবং যারা সৌভাগ্যবানরা না, সাধারণ মানুষের এই টিকাটা বেশি দরকার।
যারা টিকা গ্রহণ করেছেন 4 থেকে 12 সপ্তাহের মধ্যে তাদের দেয়া হবে টিকার দ্বিতীয় ডোজ। যারা নিবন্ধন করতে পারছেন না, টিকাদান কেন্দ্রে শীঘ্রই তাদের জন্য নিবন্ধনেরও ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও বছরব্যাপী এই টিকা কার্যক্রমের বাইরে কেউ থাকবে না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে দেশে 70 লাখ করোনা টিকার মজুত রয়েছে বলেও জানানো হয় এই সময়। টিকা গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ভ্যাকসিন মানে ভিক্টরি। যদিও এখন পর্যন্ত অনলাইনে টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন সংখ্যা কম, কিন্তু তারপরেও শুধুমাত্র নিজের সুরক্ষার কথা বিবেচনা করে নয়, সারা দেশের সুরক্ষার কথা বিবেচনা করেই সকলকে টিকা নেবার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে এমপি, সিটি মেয়র, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের টিকা দেওয়ার মধ্য দিয়ে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে টিকা নিয়ে কাউকে বড় ধরনের কোনো শারীরিক সমস্যায় পড়তে শোনা যায়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রথম টিকা নেন। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ বুথে, তারপরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, চমেক হাসপাতাল পরিচালক ও সিভিল সার্জন টিকা গ্রহণ করেন। হিংসার বশবর্তী হয়ে গুজব এবং অপপ্রচার চালাচ্ছে, এই ভ্যাকসিনেশন সম্পর্কে চালাচ্ছে এবং রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই যে উন্নয়নের রাজনীতি, প্রগতির রাজনীতিকে তারা বাধাগ্রস্ত করতে পারবে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল 10টায় ভ্যাকসিন দেওয়া শুরু হয়। সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মেতা ভ্যাকসিন গ্রহণ করে কার্যক্রমের উদ্বোধন করেন। করোনার তো একটা ঝুঁকি থাকে, কিন্তু এই ভ্যাকসিন নেওয়ার পর আমার কোনো না কোনো রকম প্রোটেকশন ডেভেলপ করবে। আমি করোনা প্রতিরোধের কিছু ক্ষমতা আমি অর্জন করব। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বুথে প্রথম টিকা গ্রহণ করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। একই সাথে তিনি খুলনায় টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দফায় খুলনায় 1,68,000 ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। বরিশালে সকাল 10টায় প্রথম টিকা গ্রহণ করেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার বাকির হোসেন। টিকা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। আমাদের বরিশালের জনগণের প্রতি আহ্বান থাকবে যে তাদের নিজেদের সুরক্ষায় তারা এগিয়ে আসবে। রংপুরে প্রথম দিন টিকা প্রয়োগ করা হয় 1700 জনকে। সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে প্রথম টিকা নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মুস্তাফিজার রহমান মুস্তফা। এছাড়া বাগেরহাট, নেত্রকোনা, দিনাজপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড় সহ দেশের প্রায় সব জেলায় টিকা কার্যক্রম উদ্বোধন করা হয় রোববার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নানামুখী গুজব এবং শঙ্কা পেছনে ফেলে সাধারণ মানুষের পাশাপাশি করোনা ভ্যাকসিন নিলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিতরা। মন্ত্রী, এমপি ও সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে এ তালিকায় আছেন সাধারণ মানুষও। তারা গুজব না ছড়িয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। করোনা ভাইরাস প্রতিরোধে ভয়, গুজব ও নানা মহলের আলোচনা সমালোচনা উপেক্ষা করে রোববার সারা দেশে শুরু হয় করোনা টিকাদান। ঢাকার নির্ধারিত হাসপাতালগুলোয় সকাল থেকেই সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্টজনেরা আসতে শুরু করেন টিকা নিতে। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী। টিকা নিয়ে তারা জানান ভালো আছেন। সব জল্পনা কল্পনা, সব সমালোচনাকে পরাজিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সফলভাবে বাংলাদেশের নাগরিকদের টিকা নিশ্চয়তা প্রদান করেছেন। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোভিড নিয়ন্ত্রণের জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করছেন। সবাই আজকে কোভিড নিয়ন্ত্রণের জন্য ঘুরে দাঁড়িয়েছিলেন বলেই আমরা আজকে নিয়ন্ত্রণে সফল হয়েছি। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন নেন সুপ্রিম কোর্টের বিচারপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য, শিক্ষক, ফ্রন্টলাইনার, বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি ভ্যাকসিন নিলাম, অত্যন্ত চমৎকারভাবে নিয়েছে। প্রথম সারিতে ভ্যাকসিন আসার জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই। ভ্যাকসিনই কিন্তু আমাদের সুরক্ষা দেবে এটি ধারণা করি না। এটার জন্য আমাদের যে মাস্ক পরিধান করা, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এবং নিয়মিত সময়ের ব্যবধানে হাত ধোয়া, এটির বিকল্প কিন্তু কিছুই নাই। ভ্যাকসিন অবশ্যই সবাইকে নেওয়া উচিত, কারণ ভ্যাকসিন যদি কেউ না নেয় তিনি তো নিরাপদ হবেনই না, তার আশেপাশের যারা তারাও নিরাপদ হবেন না। সবারই এটা সুরক্ষাটা প্রয়োজন। কিছু মানুষ তো আগে নিতেই হবে, কারণ যখন দেখবে যে তাদের নেওয়ার ফলে
কোনো ক্ষতি হয়নি, তখন হয়তো সব মানুষই নেবে। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে সশস্ত্র বাহিনীর সদস্যদের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সিএমএইচ ঢাকা ভ্যাকসিন প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। আর রাজারবাগ পুলিশ হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। তিনি নিজেও টিকা নেন। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। ডক্টর কামালের গণফোরাম ছাড়লেন ডক্টর রেজা কিবরিয়া। দলের সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। রোববার দলীয় সভাপতি ডক্টর কামাল হোসেনের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানান রেজা কিবরিয়া। এছাড়া গণফোরামের দলীয় সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন। 2018 সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ছেড়ে আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। এ বিষয়ে দলের অন্যতম নেতা অধ্যাপক আবু সাইদ মন্তব্য করেছেন, রেজা কিবরিয়া না থাকায় দল ক্ষতিগ্রস্ত হবে না। কথা বলেছেন সুব্রত চৌধুরীও। দায়িত্ব নেওয়ার পর থেকে নেতাকর্মীদের সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, আসলে আমাদের সংগঠন কিন্তু অনেকটা কার্যক্রম থেমে গিয়েছিল। হ্যাঁ, উনি যে সময়টায় দায়িত্ব পালন করেছে তেমন সংগঠনের কোনো কাজ হয় নাই। সুষ্ঠুভাবে গঠনতান্ত্রিক মোতাবেক কোনো কাজ হয় নাই, কাজের কোনো পরিবেশও ছিল না। কিন্তু গণফোরামের রাজনীতি আমরা যারা করেছি, আরো নতুন লোকজন আসবে, আশা করি সকলকে নিয়ে আমরা গণফোরামকে অবশ্যই শক্তিশালী করতে পারবো। তার পদত্যাগের ফলে পার্টির যে ক্ষতি হবে খুব এমনটি নয়, বরং পার্টি আরো সচল এবং সজীব হবে, জীবন্ত হবে এবং নব উদ্যমের সবাই কাজ করতে সক্ষম হবে। আর চাপের মুখে না, উনি উপদলের কন্দল করতে চাচ্ছিলেন, গঠনতন্ত্র বিরোধী পদক্ষেপ নিয়েছিলেন। এসব কারণে নেতা এবং কর্মী সিংহভাগ ওনার সাথে ছিল না এবং শেষ পর্যন্ত তিনি একাকী হয়ে গেছেন। যেহেতু তিনি একজন সজ্জন লোক, সে কারণেই তিনি নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন। ভোট ছাড়া নির্বাচিত হলেই কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে যায় না, এমনটা বলেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদ্য বহিষ্কৃত সভাপতি মঞ্জুরুল হাসান খান। অভিযোগ করেছেন তার দলে পিকিংবাদী ডানপন্থীদের অবস্থান এখন জোরালো। তারাই আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলতে চায়, আর এর সঙ্গে একমত নন বলেই তাকে দল থেকে বহিষ্কৃত হতে হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন তৌহিদ শান্ত। প্রশ্রয় দিয়েছেন শেখ সাহেব, তারা আওয়ামী লীগের বিপদের দিনে থাকে নাই। এর আগে আরো 6 বারের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছিল মঞ্জুরুল হাসান খানকে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, এমন একটি বাক্য একটি প্রবন্ধে লিখেছিলেন তিনি। কিন্তু তার এই পর্যবেক্ষণের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একমত নয়, যে কারণে দল থেকে 6 মাসের জন্য দূরে থাকতে বলা হয় মঞ্জুরুল হাসান খানকে। তিনি বলেন, বিপুল ভোটে নির্বাচিত হিটলার জনপ্রিয় হলেও একসময় ফ্যাসিস্ট হয়ে পড়েন। আওয়ামী লীগ তো তেমন নয়। ভোট ছাড়া নির্বাচিত হয়ে গেলেই ফ্যাসিস্ট হয়, এই কথাটাও ঠিক না। হিটলার তো বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল, কিন্তু সে ছিল ফ্যাসিস্ট, এই সম্পর্কে কোনো সন্দেহ নাই। সারা দুনিয়াতে 5 কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে হিটলার। কমিউনিস্ট পার্টির ভেতরে ডানপন্থীদের দৌরাত্ম্য বেড়েছে বলেও দাবি দলটির সাবেক এই সভাপতির। হ্যাঁ, আমাদের পার্টির মধ্যে অধিকাংশই আপনি যে কথা বললেন সেই চিন্তার মধ্যে আছে, কিন্তু কিছু কিছু প্রবণতা আছে, তারা মাঝে মাঝে বলতে চায়, বিশেষ করে অন্যান্য বামপন্থীদের প্রভাবে, যারা পিকিংপন্থী ছিল এক সময়, তাদের প্রভাবে আজকে আমাদের এই সরকারকে ফ্যাসিস্ট বলতে চায় আর কি। তারা একটা কড়াভাবে গালি দিতে যায়। যদিও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথের আন্দোলন প্রয়োজন বলেও মনে করেন তিনি। আমরা বলেছি যে কোনো অবস্থায় আমরা অন্য দলগুলির সাথে আর একত্রিত হব না। বামপন্থী এবং গণতান্ত্রিক শক্তি তারা মিলে আমরা ঐক্যবদ্ধভাবে একটা বিকল্প শক্তি আমরা দাঁড় করাবো। বিএনপি আওয়ামী লীগের ছাত্র সংগঠনের চাপেই বাম ছাত্র সংগঠনের প্রতি আগ্রহ হারাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, এমনও বলছেন মঞ্জুরুল হাসান খান। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দুর্নীতি দমন কমিশনকে দন্তহীন বাঘ হলে চলবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ ফেরত ইস্যুতে করা রিট শুনানির এক পর্যায়ে আদালত এমন মন্তব্য করেন। মুসা বিন শমশের সহ অন্যদের বিদেশের বিভিন্ন ব্যাংক, বিশেষ করে সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে করা রিট শুনানিতে
রোববার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন কথা বলেন। আদালত বলেন, দুদককে কনসার্ন থাকতে হবে সুইস ব্যাংকের জব্দ টাকা ফেরত ইস্যুর বিষয়। মঙ্গলবার সুইস ব্যাংকে মুসা বিন শমশিরের রাখা টাকার বিষয়ে দুদকের কাছে যেসব তথ্য রয়েছে তা উপস্থাপন করতে বলেছেন হাইকোর্ট। আন্তর্জাতিক যে আইন এবং বাংলাদেশে যে প্রচলিত আইনগুলা যথেষ্ট হারমোনাইজ রয়েছে, এগুলা কমপ্লিট করার জন্য শুধুমাত্র সদিচ্ছাই যথেষ্ট। এবং যে আমরা ভারতের নজির তুলে ধরেছি এখানে, যে ভারতের ইকুয়াল ফুটিং একটা মামলা হয়েছিল, তার পরবর্তীতে ভারত ইন্টারন্যাশনাল অনেক দেশের সাথে এগ্রিমেন্টে আসছে, বাইলেটারাল এগ্রিমেন্টে, যার কারণে ভারতের এই ব্ল্যাক মানির ছড়াছড়িটা অনেকাংশেই কমে গেছে। বিশেষ করে সুইস ব্যাংক আমরা যেটাকে ফোকাস করতেছি। মুসা বিন শমশেরকে একবার ডেকে এনেছেন, সেই মামলার অগ্রগতি কি সেটা দুদকের কাছে কোর্ট জানতে চেয়েছেন। কোর্ট বলেছে যে শুধু দন্তবিহীন বাঘ হলে চলবে না, টাকা ফেরত আনার বিষয়ে কার্যকর ব্যবস্থা দুদককে গ্রহণ করতে হবে। রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজা শপিং সেন্টারে জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা প্রায় 500 ভরি স্বর্ণ ও 2 লাখ টাকা নিয়ে যায়। এছাড়া মার্কেটের আরও 3টি দোকানে চুরি করে তারা। পুলিশ বলছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 3 থেকে 4 জন চোর রাজলক্ষ্মী জুয়েলার্সে প্রবেশ করে। বিভিন্ন কৌশলে তালা খুলে তারা। এদের বেশিরভাগের মুখ ঢাকা ছিল। দোকানে সাজিয়ে রাখা 25 ভরি গহনা ও 2 লাখ টাকা হাতিয়ে নেয় চোরেরা। মার্কেটের এই বাথরুমের গ্রিল কেটে মার্কেটে প্রবেশ করে চোরেরা। আমরা 2 থেকে 3 জনকে দেখতে পাচ্ছি, 2 জনের মুখ বান্ধা এবং আরেকজনের মুখ খোলা, মুখে গ্যাস লাইট দেয়া। তাদেরকে আমরা চিনি না এবং আমরা সন্দেহ করতেছি যে এটা মার্কেটের লোক জড়িত থাকতে পারে। আমাদের ক্ষতি হয়ে গেছে ক্যাশ কত, এটা এখনো ক্যালকুলেশন করিনি, তো হোপফুলি 1.5 লাখ টাকার মতন। এ সময় আরো 3টি স্বর্ণের দোকানের তালা খুলে নগদ অর্থ হাতিয়ে নিলেও অন্য পণ্যের দোকানে ঢোকেনি তারা। মার্কেটে যদি নিরাপত্তা না থাকে, আজকে আমরা কোটি কোটি টাকার ব্যবসা এখানে করতেছি, তাতে আমরা তো হতাশ হয়ে গেছি। পুলিশ বলছে এটি পেশাদার কোনো চক্রের কাজ। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ। সিসিটিভি ফুটেজে যেহেতু চোরের উপস্থিতি দেখা যাচ্ছে, সেহেতু এটা আমরা মোটামুটি আশঙ্কা করছি যে এটা পেশাদার চোররাই করেছে। আমরা খুব আশাবাদী, খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা রেজাল্ট দিতে পারবো। মার্কেটের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানের একমাত্র উপায় রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানো। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক। এ সময় রোহিঙ্গাদের অনুপ্রবেশের পরপরই তুরস্কের ফার্স্ট লেডির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের বিষয়ে শেখ হাসিনা বলেন, বিনিয়োগকারীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে, এরপর গাড়িতে করে তাকে নিয়ে আসা হয় ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। সেখানেই দলের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয় তার। এরপর ভোর 4:45 বাড়ি ফেরেন তিনি। নিখোঁজের 11 ঘন্টা পর বাড়ি ফিরে রোববার সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন মাদারীপুর কালকিনি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান ওরফে সবুজ। মশিউর দাবি করেন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছে। এদিকে সবুজের নিখোঁজের প্রতিবাদে শনিবার বিকেল থেকে থানার সামনে বিক্ষোভ করেন সবুজের কর্মী সমর্থকরা। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হয় 30 জন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ বিষয়ে রোববার গণমাধ্যমে কথা বলেন মাদারীপুরের এসপি মোহাম্মদ মাহবুব হাসান। ওসির গাড়িতে মাদারীপুরে গিয়েছি, এসপির সাথে দেখা করেছি এবং আমি ঢাকায় গিয়েছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। ওবায়দুল কাদের সাহেবের সাথে আমার আসলে দেখা করার কোনো কথা ছিল না। এটা ধরে নিতে পারেন যে আমি অনেকটা বাধ্য হয়ে গিয়েছি। তিনি আমাকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন। তার কাছে বলে এসেছি যে আমি জনগণের মতামত নেব, জনগণ যেটা চাবে সেটাই আমি করবো। মশিউর রহমান সবুজ গতকালকে নির্বাচন সংক্রান্ত
তথ্যাদি আমার সাথে বিনিময় করার জন্য আমার অফিসে আসেন। পরবর্তীতে উনি বা ওনার কাজে ঢাকা যাবেন, তো ঢাকা যাওয়ার ক্ষেত্রে ওনাকে আমরা সহযোগিতা করেছি। আমাদের জানা মতো পরবর্তীতে বা রাতেই সে সবুজ ঢাকা থেকে ব্যাক করে কালকিনিতে পৌঁছে। বিএনপিকে সতর্ক করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। রোববার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বিএনপি নয়াপল্টন অফিস হচ্ছে গুজবের বিশাল ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরি থেকে আসা অপপ্রচারের বাণীতে খোদ তাদের দলের মধ্যে অবিশ্বাসের দেয়াল তৈরি করছে। মিডিয়া আন্দোলনে ঝড় তুলল, বাস্তবে বিএনপি নেতারা রাজপথে নামেন না, নামলেও ফেসবুকে তাদের দেওয়ার জন্য ছবি তুলে এরপর পালানোর পথ খোঁজেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের গ্রামের বাড়িতে হামলা চালানোর পর এবার সচিবকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা থেকে স্বাস্থ্য সচিবকে কটিয়াদীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এর আগে স্বাস্থ্য সচিবের বাড়িতে ও কমিউনিটি ক্লিনিকে হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। রোববার সকালে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও সহকারী প্রকৌশলী বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা দুটি করেন। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ। শনিবার একটি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ সংক্রান্ত জটিলতায় কটিয়াদীতে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা ভূমি সহকারী কমিশনারও আহত হন। এ ঘটনায় কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিলকে প্রত্যাহার করা হয়েছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মেলার নতুন গন্তব্য বুঝে নিল সরকার। রাজধানীর পূর্বাচলের স্থায়ী ভবনেই এবছরের যে কোনো সময় থেকে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, এক্সিবিশন সেন্টারে সারা বছরই কোনো না কোনো প্রদর্শনী হবে। এছাড়া চীনের পক্ষ থেকেও বছরে 2 বার মেলা আয়োজনের কথা বলা হয়েছে। সুলতানা জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে 300 ফিট রাস্তা ধরে 15 কিলোমিটার যেতেই চোখে পড়বে সুউচ্চ স্থাপনা। দূর থেকে দেখতে অনেকটা জাহাজ আকৃতির এই ভবন তৈরি শুরু হয় 2017 সালে। টানা 4 বছর ধরে চীনের রাষ্ট্রীয় কনস্ট্রাকশন কোম্পানি তৈরি করেছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। ভবন তৈরিতে মোট ব্যয় হয়েছে 773 কোটি টাকা। মোট 20 একর জায়গা জুড়ে তৈরি এই স্থাপনায় সারা বছরই অনুষ্ঠিত হবে কোনো না কোনো আয়োজন। বাণিজ্য মেলার পাশাপাশি এখানে আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনী, মেলা কিংবা সভা সেমিনারও হবে। করোনার জন্য আনুষ্ঠানিক হস্তান্তরের দিনেও ছিল না কোনো বড় আয়োজন। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর কাছে ভবন হস্তান্তর করেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। মহামারীর কারণে এবছর সময় মতো না হলেও অন্য বছর জানুয়ারি জুড়েই হবে বাণিজ্য মেলা, জানান টিপু মুন্সি। আর উন্নয়ন কর্মকাণ্ডে বন্ধু হয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানান চীনের রাষ্ট্রদূত। করোনার পরিস্থিতির কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বলেছে স্লো করার জন্য, যে পরবর্তী একটা সময় দেবেন, সমস্যা একটু কমে আসলে পরেই আমরা সেটা করব। আগামীতে আমাদের সমস্ত এই এক্সপোর্ট মেলাটা যেটা এখানে ঢাকাতে হতো সেটা ওখানেই হবে। এমন স্থাপনা তৈরি করতে পারা সত্যিই গর্বের। আমরা আশা করছি এর ফলে দুদেশের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে। প্রায় 33,000 বর্গমিটারের স্থাপনাটিতে থাকছে বিশাল আকৃতির 2টি হলরুম, যেখানে 15,000 বর্গমিটার জায়গা জুড়ে নির্মাণ করা সম্ভব 800 স্টল। এছাড়া বাইরের জায়গা জুড়ে থাকছে বিশাল পার্কিং এলাকা। বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের নতুন নিদর্শন এই চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টার, যাকে বলা হচ্ছে শিপ অফ ফ্রেন্ডশিপ কিংবা বন্ধুত্বের জাহাজের আলোকে নির্মিত। আর এই বন্ধুত্বের জাহাজের মধ্যেই এখন থেকে অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সহ অন্যান্য আয়োজন। পুরোপুরি প্রস্তুত এই প্রাঙ্গণ, এখন শুধু অপেক্ষায় আপনার আসার। সুলতান আহমেদ, নিউজ 24, পূর্বাচল, ঢাকা। ঢাকা ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। আগামী 22 ও 23 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন ও বর্তমান কমিটির বিরুদ্ধে এই অভিযোগ। রবিবার প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন হলেও সংগঠনটির অফিস কার্যক্রম ছিল জনশূন্য।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা জানান, সংগঠনের আইনে নির্বাচনের 1 মাস আগে ভোটার তালিকা প্রকাশ করার নিয়ম থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত ভোটার তালিকা প্রকাশ না করা এবং সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দিতে পারেননি। সংশ্লিষ্ট আইনজীবীরা সংগঠনের কার্যালয়ের সামনে দফায় দফায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং সদস্য সচিব ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রার্থীরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে ব্যাপক তুষার ধসে অন্তত 1.5 শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করছে দেশটির প্রশাসন। এরই মাঝে 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তীব্র জলোচ্ছ্বাসে একের পর এক গ্রাম ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকটি স্থানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। নিখোঁজদের সন্ধানে তৎপরতা শুরু করেছে উদ্ধারকারী দল। এই ঘটনায় দুর্দশাগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে রাজপথ দখলে রেখেছেন বিক্ষোভকারীরা। দেশটিতে গণতন্ত্র ফেরাতে চীন সহ নিরাপত্তা পরিষদের সদস্যদের একই ছায়াতলে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে অস্থির মিয়ানমারের শীর্ষ কর্মকর্তার কনভয়ে হামলার ঘটনায় 12 জন নিহত হয়েছেন। চট্টগ্রাম টেস্টের খবর। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে হতাশা উপহার দিল বাংলাদেশ। শেষ দিন 395 রান তাড়া করে ক্যারিবীয়রা জয় পেয়েছে 3 উইকেটে। বড় জয়ের পথে নিজের অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন কাইল মায়ার্স। আগামী 11 ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুদল। চট্টগ্রাম থেকে ম্যাচের বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। সাদা পোশাকে বিবর্ণ বাংলাদেশ। পুরনো এই কথার সত্যতা যেন আরো একবার প্রমাণিত হলো চট্টগ্রাম টেস্টে। ওয়েস্ট ইন্ডিজের কাছে এমন হারের ব্যাখ্যায় কোনো অজুহাতই যেন খাটে না। দায় খুঁজলে যুক্তির বদলে পাওয়া যায় কেবল টাইগারদের চরম ব্যর্থতা। বাংলাদেশের টেস্ট জয়ের স্বপ্ন মূলত বিলীন হয়েছে কাইল মায়ার্স আর বোনারের 216 রানের অবিশ্বাস্য জুটিতে। দুই অভিষিক্তের এই পার্টনারশিপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু এদের তো বিদায় নেওয়ার কথা ছিল বহু আগেই। 47 রানে মায়ার্স আর 25 রানে বোনারের দুই নিশ্চিত এলবিডব্লিউ রিভিউ না নিয়ে নিজেদের সিদ্ধান্তহীনতার চরম দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। স্লিপ, সিলি পয়েন্ট, শর্ট লেগে একবার নয় বারবার ক্যাচ ছেড়েছেন শান্ত রাব্বিরা। ছিল ফিল্ডিংয়ে দৃষ্টিকটু সব মিস। এসব ভুলের সুযোগেই অভিষেক টেস্টে বোনারের 86 রান আর কাইল মায়ার্সের অপরাজিত 210 রানে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দেয়। 395 রান তাড়া করে সফরকারীরা পায় অবিস্মরণীয় এক জয়। রান চেজ করে জেতার ঘটনায় যা ইতিহাসে জায়গা করে নিল 5 নম্বরে। উপমহাদেশে এর আগে কখনো কেউ এত রান তাড়া করে টেস্ট জেতেনি, যা ওয়েস্ট ইন্ডিজ করে দেখালো। বলাই বাহুল্য জেতা ম্যাচ হারের এই কষ্ট ঢাকায়ও বয়ে বেড়াতে হবে মুমিনুলদের। তবে এমন পারফরমেন্সে এটা অস্বীকার করার উপায় নেই, উন্নতির আরো অনেক জায়গা আছে। আর সাথে শিখতে হবে ম্যাচের নার্ভ ধরে রাখার বিষয়টিও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। আর এই ছিল রাতের সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাই।